আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? তুরস্ক সিরিয়ার ২টা সামরিক ঘাঁটিতে তার সৈন্য মোতায়েন করার মানে কথা রয়েছে, যেটা রাশিয়ার এবং অন্যান্য যে আন্তর্জাতিক মিডিয়াগুলো আছে সেখানে আপনার খবর হইছে। এখন সেখানে আসলে কি তুরস্ক তার সৈন্য মোতায়েন করবে কিনা সেটা এখনও নিশ্চিত না। তবে বাবসাব দেখে এটাই মনে হচ্ছে যে না, আসলে মোতায়েন করতে পারে। আর তুরস্ক সেখানে তার যে S-400 আছে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা তিনি রাশিয়ার থেকে ক্রয় করেছেন। রাশিয়া থেকে ক্রয় করার কারণে যুক্তরাষ্ট্র থেকে যে নিষেধাজ্ঞা আসছে, ওই নিষেধাজ্ঞার কারণে তিনি অর্থাৎ তুরস্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা পারে না নিজ দেশে মোতায়েন করতে, কেননা তুরস্ক ন্যাটোর সদস্য। আবার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারে না তুরস্ক মানে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী খুলিয়া মানে খাটের তলে লুকিয়ে রাখতে। এখন এই S-400 তুরস্ক মানে এখন বর্তমানে বসায় রাখছে, যেহেতু এখন এই S-400টা হয়তো সিরিয়াতে মোতায়েন করবে। আর এই ক্ষেত্রে হয়তো রাশিয়ার অনুমতি প্রয়োজন হবে, কারণ রাশিয়া হয়তো অনুমতি দিবে, বিনিময়ের এই তুরস্ক থেকে অন্য কিছু চেয়ে নেবে, হয়তো যেটা চাপে সেটা এখনও নিশ্চিত না, কি চাপে বা কি দিবে তুরস্ক। তবে S-400 সেখানে মোতায়েন করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল, কেননা তুরস্ক যে জায়গায় S-400 মোতায়েন করবে, S-400-এর এরিয়া ইসরায়েলের ভিতরে পড়বে, ইসরায়েলের ক্ষতি করবে। আর যেহেতু তুরস্ক অলরেডি, আমরা আগের একটা ভিডিওতে বলেছি, তুরস্ক মানে আপনার পালমিরা অঞ্চলে একটা সামরিক ঘাঁটি নির্মাণ করবে, বা যে পালমিরা মরুভূমির কাছাকাছি ইসরায়েলের মানে সীমান্ত ঘেঁষা যেখান থেকে। আর তার থেকে একটু দূরে আরেকটা আপনার সীমান্ত ঘাঁটি, যেটা হচ্ছে গিয়ে T4। এখন এই দুইটা সীমান্ত ঘাঁটিতে তুরস্ক সৈন্য মোতায়েন করার কথা আছে, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি। কিন্তু এইটাই মানে তাদের যেই আন্তর্জাতিক মিডিয়ার ভাষ্য বা রাশিয়ার যে সংবাদ মাধ্যম এটা প্রকাশ করছে, সেটার ভাষ্য অনুযায়ী এই দুইটা সামরিক ঘাঁটিতে তুরস্ক সৈন্য মোতায়েন করবে। এখন এই যে এই দুটা ঘাঁটিতে যখন সৈন্য মোতায়েন করবে, সৈন্য মোতায়েন করলে সৈন্যদের নিরাপত্তার স্বার্থে তুরস্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে। আর এই আকাশ প্রতিরক্ষা মোতায়েন করলে এই সামরিক ঘাঁটি থেকে ইসরায়েলের দূরত্ব হয়েছে মাত্র 25 থেকে 30 কিলোমিটার। এখন এই 25 থেকে 30 কিলোমিটারের ভিতরে আপনার যদি তুরস্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে, আর তুরস্ক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে এর রেঞ্জ আরও বেশি হবে, কেননা S-400-এর রেঞ্জ আপনারা সবাই জানেন 500 কিলোমিটারের উপরে। এখন যদি এখানে মোতায়েন করে, সিরিয়া ক্ষতিগ্রস্ত হবে, এখানে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে। কেননা ইসরায়েল যেভাবে সিরিয়াকে নিজের অঞ্চল মনে করে বা নিজের একটা অঙ্গরাজ্যের মতো মনে করে যেভাবে এখানে হামলা চালায়, পাগলা ঘোড়া ছুটায়, এই ক্ষেত্রে তুরস্ক এখানে একটা বাধাদানকারী শক্তি হিসেবে আবির্ভূত হইবে। আর তুরস্ক এখানে S-400 মোতায়েন করবে বা সামরিক স্থাপনা নির্মাণ করবে বা সৈন্য মোতায়েন করবে, এগুলোতে আসলে অন্য কোনো দেশ এখনও ব্যাটো দেয়নি বা বাধা দেয়নি। কেননা তুরস্ক এতদিন পর্যন্ত এই বিষয়টা অপেক্ষা করছিল, যাতে আন্তর্জাতিক যে সমস্ত রুলসগুলো আছে বা আন্তর্জাতিক মানে যে সমস্ত বাধাগুলো আছে এগুলো অতিক্রম করিয়া, হ্যাঁ, সবাইকে জানায়, অর্থাৎ ডাকডোল ফিটে তিনি যাতে সেখানে সৈন্য মোতায়েন করতে পারেন, যাতে কেউ বলতে না পারে যে তোমরা এখানে অবৈধভাবে এখানে সৈন্য মোতায়েন করছো, এটার কারণে আমাদের ক্ষতি হইতেছে, এরকম যাতে না হয়। অর্থাৎ বর্তমান যে বাশার আল আসাদের ক্ষমতার পতনের পর এখানে বর্তমান যেই আহমেদ আল সারা এর সরকার আছে, হ্যাঁ, STS, তাদের সাথে হয়তো পশ্চিমা বিশ্বের ভালো একটা সমঝোতা হয়েছে। সেখানে এই আহমেদ আল সারাকে পশ্চিমা বিশ্ব সমর্থন দিচ্ছে। আর এই সমর্থন দেওয়ার কারণে এই পশ্চিমা বিশ্বের সমর্থিত সরকারের সাথে মিল করে তুরস্ক কিন্তু সেখানে সেনা মোতায়েন করতেছে। আর এই কারণে পশ্চিমা বিশ্ব এখানে আপনার কোনো বাধা দিতে পারে না বা বিরূপ মন্তব্য করতে পারে না বা করতেছে না এখনও। আর এই আহমেদ আল সারা বা STS সরকার যারা আছেন বর্তমানে, এদের সাথে পশ্চিমা বিশ্বের একটা সমঝোতা হয়েছে গোপনে, হয়তো যেন তারা ইসরায়েলের জন্য হুমকি হবে না। অর্থাৎ যতই যা করুক, যতই উপরে যা কিছু দেখাক, ইসরায়েলের যাতে ক্ষতি না হয় এই বিষয়টা তারা দেখবে। কেননা আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের সাথে পশ্চিমা বিশ্বের বা ইউরোপের দেশগুলোর যতই মর্মালিন্য থাকুক, কিন্তু ইসরায়েল ইস্যুতে সবাই কিন্তু এক, মানে সবাই কিন্তু যুক্তরাষ্ট্রের পাশে তখন দাঁড়াইবে, অর্থাৎ ইসরায়েলের সমর্থক হিসাবে। কেননা যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক, ইসরায়েলের সাথে তাদের আরেক সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতিক এক সম্পর্ক, ইসরায়েলের সাথে আরেক সম্পর্ক তাদের। কেননা ইসরায়েল সবার সাথে এরকম করে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করে রাখছে, খালি যুক্তরাষ্ট্র নির্ভর সম্পর্ক না।
আর এই জন্য বর্তমানে যদি ইরানের সাথেও যদি ইসরায়েলের সংঘাত বাজে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নেয়, পশ্চিমা বিশ্ব এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে যায়, ইসরায়েলের আপনার বিপক্ষে যাইবে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষেই থাকবে, অর্থাৎ ইসরায়েলের পক্ষে থাকবে। এখানে যুক্তরাষ্ট্রের পক্ষে বলতে ইসরায়েলের পক্ষে থাকবে, কেননা পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র সবাই ইসরায়েলকে মানে নিজের সন্তান হিসেবে কোলে করে রাখে। এই সে সেখানকার অবস্থা। আর এদিকে ইরানের সাথে যেই মানে হুমকি দামকি চলতে আছে, এই হুমকি দামকির অবস্থা সর্বশেষ কোন দিকে যায় সেটাই আসলে দেখার বিষয়। আর ইরান এখানে তার যে বহুল কাঙ্ক্ষিত পারমাণবিক অস্ত্র সেটা মানে অর্জন করা উচিত, কেননা ইরানের এখানে যদি উত্তর কোরিয়ার মতো পারমাণবিক অস্ত্র যদি কৌশলগত অস্ত্র যদি না থাকে, যুক্তরাষ্ট্র এখানে ইরানকে যে পারমাণবিক অস্ত্র থাকলেও ধরবে, না থাকলেও ধরবে। তাই পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের কাছে এটা অ্যাডভান্টেজ হিসেবে একটা শক্তি হিসাবে কাজ করবে। হয়তো যুক্তরাষ্ট্র এখানে ভয় পাবে। আর এখানে ইরানের উচিত হবে যে আপনার ওই টেকটিক্যাল কিছু পারমাণবিক অস্ত্র তৈরি করা, যেটা হচ্ছে আপনার যেন একটা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করলে বড় পর্যায়ের মানে ক্ষতি না করে, যেন একটা সামরিক ঘাঁটি বা ছোট ছোট জায়গায় যাতে ক্ষতি হয়, এরকম টেকটিক্যাল পারমাণবিক অস্ত্রগুলো। কারণ এগুলো খুবই মারাত্মক, এগুলোকে সবাই ভয় পায় বেশি, কেননা এটা বড় পর্যায়ের ক্ষতি হইলে সেটার জবাবদিহি বেশি থাকে, আর ছোট পর্যায়ের যে ক্ষতি ওইটার মানে আত্মরক্ষার হিসাবে চালায় দেওয়া যায় আর কি, এরকম। কেননা আমরা জানি যে পারমাণবিক অস্ত্র রাশিয়ার আছে, রাশিয়া কিন্তু ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে না, কেননা এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে, হ্যাঁ, সেখানে কিন্তু রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে কিন্তু রাশিয়া সেখানে ব্যবহার করে না বা করতে পারে না। সেম এরকম যুক্তরাষ্ট্র যদি ইরানের ভিতরে পারমাণবিক অস্ত্র মানে নিক্ষেপ করতে যায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভাবতে হবে তার পার্শ্ববর্তী তার বন্ধু রাষ্ট্রের কথা বা তাদের যে সেনাবাহিনী আছে তাদের কথা ভাবতে হবে। তাই এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র আছে সেইটা হয়তো নিক্ষেপ করতে পারে, সেইটা নিক্ষেপ করে হয়তো ইরানের কোনো পারমাণবিক স্থাপনা বা কোনো জ্বালানি স্থাপনা বা কোনো ইরানের রাজধানী তেহরানকে ধ্বংস করে দেওয়া, এরকম মানে ছোটো ছোটো পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে। যাও, এখানে ইরানের উচিত হবে ইরানের টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র অর্জন করা। মধ্যপ্রাচ্যে ইরানকে বেঁচে থাকতে হলে বা টিকে থাকতে হলে ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই। তাই ইরানকে যেইভাবে হোক তার পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত, তার এই লক্ষ্য থেকে তার পিছপা হওয়া উচিত হবে না। তাই ভালো থাকবেন সবাই, চ্যানেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।